We will start a new topic today. The topic name is Audit of Technology-Driven Industry. আমরা অন্য যে টপিকগুলো দেখেছি, যে টপিকগুলোর সাথে এই টপিকের কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। অডিট প্রসিডিউর, অডিট কনসেপ্ট, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস ইন্ডাস্ট্রিজ, কিছু ছোটখাটো ডিফারেন্স ছাড়া বাকিগুলো একই। কিন্তু যখন টেকনোলজি ড্রিভেন ইন্ডাস্ট্রি হয়, সেটা সার্ভিসও হতে পারে, সেটা ম্যানুফ্যাকচারিং হতে পারে, রিটেইল হতে পারে। যাদের টেকনোলজি ড্রিভেন ইন্ডাস্ট্রি যেগুলো, বা যাদের বিজনেসের মেজরিটি অফ দ্য পার্ট ইজ ড্রিভেন বাই টেকনোলজি, তো সেখানে আম, কিছু স্পেসিফিক জিনিসকে কনসিডার করতে আমরা সেগুলোকে দেখব। আমরা মেইনলি ফোকাস করেছি টেক কোম্পানিগুলোকে, নট লাইক একেবারে যাদের সার্ভিস ড্রিভেন হচ্ছে সেরকম ইন্ডাস্ট্রি গুলো, যাদেরকে আমরা স্টার্ট আপ বলি, টেক কোম্পানি, টেক স্টার্ট আপ। সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস গুলো আছে, সেখানে কোন কোন জায়গাগুলোকে একটু আলাদা করে কনসিডার করতে হয়, আমরা সেই জিনিসগুলোকে দেখবো। সো লেটস মুভ ফরওয়ার্ড। টেকনোলজি ইন্ডাস্ট্রির ক্যারেক্টারিস্টিক্স ফ্রম আদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি আমরা স্পেশালাইজেশন করি, অর ইটস লাইক টু মেক ইট ডিফারেন্সিয়েট করার জন্য বলি, কয়েকটা আঙ্গিকে এখানে ডিফারেন্সিয়েট করা যায়। তার ভিতরে একটা হচ্ছে যে এখানে হাই পেস ইনোভেশন চলে এবং র্যাপিডলি চেঞ্জ হতে থাকে প্রত্যেকটা জিনিস। ম্যাক্সিমাম প্রোডাক্টই ডিজিটাল, সার্ভিসও ডিজিটাল, রেভিনিউ মডেল কমপ্লেক্স থাকে, সিগনিফিকেন্ট আর&ডি এক্সপেন্স হয় এবং ইনট্যাঞ্জিবল অ্যাসেট থাকে এখানে, কম্পেয়ার টু ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেখানে ট্যাঞ্জিবল অ্যাসেটের পরিমাণ বেশি। সেখানে সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি টেক ড্রিভেন হয়, তাদের কিন্তু ইনট্যাঞ্জিবল অ্যাসেটের পরিমাণটা বেশি হয়। এরপর হচ্ছে কমপ্লেক্স অ্যান্ড ইভলভিং রেগুলেটরি এনভায়রনমেন্ট থাকে ডেফিনেটলি। অনেক ক্ষেত্রে কমপ্লেক্স থাকে না, তো ইভলভিং হয় আর কি। যে নতুন করে শুরু হচ্ছে, তো সেখানে এনভায়রনমেন্ট গুলো, রেগুলেটরি কমপ্লায়েন্স গুলো অনেক সময় আপ টু দ্য মার্ক থাকে না। অনেক সময় সেটাকে সরি কোনো না কোনো সাপ্লিমেন্টারি অথবা আহ, তার এটাকে যদি স্পেসিফিকলি বলা হয় যে পরীক্ষামূলক ভাবে আর কি, এক্সাম্পলারি করার জন্য পরীক্ষামূলক ভাবে এগুলো চলতে থাকে আর কি। সো ইভলভিং হয়, সো চেঞ্জিংও হতে থাকে রেগুলেটরি এনভায়রনমেন্ট গুলো। অডিট রিস্কের ল্যান্ডস্কেপ গুলো কি কি যদি ব্রড অঙ্গিকে চিন্তা করা হয়, একটা হচ্ছে রিস্ক অফ স্টেটমেন্ট অফ র্যাপিড চেঞ্জেস এর কারণে, যে র্যাপিড চেঞ্জ যেহেতু হচ্ছে, রেভিনিউ মডেলের স্টেটমেন্ট হতে পারে, অর্গানাইজেশনের অন্যান্য যে অ্যাসেট গুলো রিকগনিশন আছে, ইভেন দো টোটাল অর্গানাইজেশনের পার্সপেক্টিভেই রিস্ক স্টেটমেন্ট হওয়ার পসিবিলিটি থাকে, যেহেতু চেঞ্জটা খুব র্যাপিড হয় এবং ফ্রিকোয়েন্ট হয় আর কি। সাইবার সিকিউরিটি, ডাটা ইন্টিগ্রিটি রিস্কটা খুব হাই থাকে। ইনট্যাঞ্জিবল অ্যাসেটের বা আইপি অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টির অ্যাসেট ভ্যালুয়েশন, অনেক সময় এখানে অ্যাসেট ভ্যালুয়েশন করা হয় বিকজ অফ ফান্ডিং এর জন্য। সো যেহেতু এই সকল কোম্পানির ইনট্যাঞ্জিবল বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসেটের পরিমাণই বেশি থাকে এবং সেটার ভ্যালুয়েশন অলওয়েজ কমপ্লেক্স, সো দ্যাট ভ্যালুয়েশন বিকামস এ ট্রিগারিং পয়েন্ট অফ রিস্ক। রিলেটেড পার্টি এবং লাইসেন্সিং অ্যারেঞ্জমেন্ট, রিলেটেড পার্টি ট্রানজেকশন অনেক বেশি থাকে এবং অনেকগুলো ক্ষেত্রে তাদের লাইসেন্সিং অ্যারেঞ্জমেন্ট করতে হয় থ্রু গভর্নমেন্ট অর থ্রু আদার এন্টিটি। সো সেখানেও কিছু ট্রানজেকশনাল রিস্ক ফ্যাক্টর কাজ করে আর কি। এই সকল ক্ষেত্রে মডার্ন অডিট টুলস কি কি ইউজ করে অডিটররা, যার ভিতরে একটা হচ্ছে ডাটা অ্যানালিটিক্স, তো ইউজ করতেই হয়, ডাটার পরিমাণ যেহেতু বেশি হয়। আম, পৃথিবীর অনেক দেশে এখন এআই, এমএল, মেশিন লার্নিং, অ্যানোমালি ডিটেকশনের টুলস ইউজ করে, যেটা বাংলাদেশে এখনো ওইভাবে শুরু হয় নাই। রোবোটিক প্রসেস অটোমেশন থাকে। বাংলাদেশে এখনো যদি বলেন তাহলে দুটো জিনিসের প্রচলন আছে, একটা ডাটা অ্যানালিটিক্স ভিজুয়ালাইজেশন টুলস, আর দুই নম্বর হচ্ছে অডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার, দুটো ইউজ হয়। বাট এআই এবং আরপি এর ইউজটা এখনো পর্যন্ত ওইভাবে হয় নাই। মডার্ন ওয়ার্ল্ড বা মডার্ন মানে
উন্নত দেশগুলোতে বা ইউরোপ আমেরিকাতে সেখানে এগুলোর ইউজ, ইভেন দো এশিয়ার অনেক দেশগুলোতে, বিশেষ করে মালয়েশিয়া আহ, বা যে সকল দেশগুলোতে অনেক প্র্যাকটিস অনেক ভাস্ট লেভেলে পৌঁছে গিয়েছে, সেই সকল দেশগুলোতে এই এআই এবং আর কি এর ইউজ গুলো অনেক ভালোভাবে হচ্ছে। তো এছাড়া উপায় নাই আর কি, যদি এই ধরনের ডিজিটাল টেক কোম্পানিকে অডিট করতে হয়। বেনিফিট কি যদি টেকনোলজি ইউজ করা হয়? ভেরি সিম্পল, এটা সেলফ এক্সপ্লেনেটরি। ইমপ্রুভ হয় এফিসিয়েন্সি, কন্টিনিউয়াস অডিটিং করা যায়, ফ্রড ডিটেকশন ইজি হয় এবং রিস্ক অ্যাসেসমেন্টটা আরো ইনহ্যান্সড হয়। চ্যালেঞ্জেস কি কি আছে? চ্যালেঞ্জেস হচ্ছে সিস্টেম কম্প্যাটিবিলিটি একটা চ্যালেঞ্জ হয়। আপনি যে সিস্টেম ইউজ করেন, অডিটর যে সিস্টেম ইউজ করছে, এই সময় অনেক সময় ডাটা কম্প্যাটিবিলিটি ইস্যু হয়ে যায়। যেমন আপনি যে ডাটা অ্যানালিটিক্স টুলস ইউজ করতেছেন, সে হয়তো যে ফরম্যাটে ডাটাটাকে নিতে পারে, আর আপনার সিস্টেম অর্থাৎ ক্লায়েন্টের সিস্টেম যে ফরম্যাটে ডাটাটা দিতে দিতে পারে, এই দুটো সিস্টেমের কম্প্যাটিবিলিটি নিয়ে ইস্যু হয়ে যেতে পারে। যদিও এটা এখন অনেক ক্ষেত্রে ইরাডিকেট হয়ে গেছে, কম্প্যাটিবিলিটি কনভার্সন করার অনেক টুলস বের হয়ে গেছে, বাট স্টিল আমাদের মতো দেশের ক্ষেত্রে এখন এটা প্রবলেম আছে। আহ, আমরা হয়তো যে লেভেলের বা যে লো লেভেলে ডাটা টেক ইউজ করতেছি, সেটার সাথে ক্লায়েন্টের ডাটা ইউজ বা তার ডাটা কনভার্সন বা তার ডাটা সিস্টেম ড্রিভেন যে কম্প্যাটিবিলিটি, সেটা অনেক ক্ষেত্রে প্রবলেমের কারণ হয়ে যায়। ডাটা ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাক্সেস, এই দুটোর প্রবলেম হয়। অর্থাৎ আপনাকে যে ডাটাটা দিবে, সেই ডাটাটা আপনি সঠিকভাবে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যদিও সাইন করে তারপরে দেয়া হয়, কিন্তু আপনাকে যে লেভেলে অ্যাক্সেস দেওয়া হচ্ছে, সেখানে কোনো ইন্টিগ্রিটি ফল করবে কিনা সেটা একটা ইস্যু হয়ে থাকে। সো ডিরেক্ট অ্যাক্সেস টু দ্য ক্লায়েন্ট ডাটাবেস অর সাপ্লিমেন্টারি ডাটাবেস ক্রিয়েট করে সেটাকে অ্যাক্সেস দেওয়া, দুইটার ভিতরে একটা তফাৎ আছে আর কি। স্কিল গ্যাপ এবং অডিটরস, সব অডিটরের স্কিল গ্যাপ আছে, ইন টার্মস অফ নলেজ বলেন, ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলেন, টু আইটি অডিট অর অডিট অফ এ টেক কোম্পানি। সাইবার সিকিউরিটি অডিট টুলস এর অনেক, এটা বলতে পারেন যে স্ক্যারসিটিও আছে, আবার লিমিটেশনও আছে আর কি। ফাইন্যান্সিয়াল লিমিটেশন ইজ মোস্টলি এখানে, কারণ একটা অডিট ফি এবং সেটার সাথে একটা টুলস এনগেজ করার যে ফি, সেই দুটো অনেক ক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভ বলছি হয় না, এটা বাইরের পার্সপেক্টিভ হয়, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে অডিট ফি অ্যান্ড দ্য ইউজ অফ টুলস টু দ্যাট অডিট এন্ড তার যে কস্ট, এটা অনেক সময় ম্যাচ করা যায় না আর কি। গোয়িং কনসার্ন কনসিডারেশন ইন টেক কোম্পানিজ, টেক কোম্পানির ক্ষেত্রে গোয়িং কনসার্ন কনসিডারেশন কিভাবে দেখা হয়? কারণ একটা টেক কোম্পানি অনেক ভালনারেবল থাকে, আইদার দে ক্যান ডু বেটার অর দে ক্যান গো ওয়ে ফ্রম দ্য মার্কেট উইথ এ ভেরি শর্টেস্ট পসিবল অফ টাইম। সেটা হয়তো তার মার্কেট ক্যাপচার করতে না পারার কারণে চলে যেতে পারে। সো গোয়িং কনসার্ন নিয়ে একটা ইস্যু তৈরি হতে পারে। তো সেখানে কিছু কিছু কনসিডারেশনকে মাথায় রাখা হয়, তার ভিতরে একটা হচ্ছে ক্যাশ বার্ন রেট ভার্সেস ফান্ডিং রান রেট। ক্যাশ বার্ন রেট মানে হচ্ছে আপনি এখানে আপনার যে ইকুইটি আছে, অথবা আপনি যে ইকুইটি ফান্ডিং নিচ্ছেন বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন ফান্ডিং সোর্স থেকে, তো সেই ফান্ডে আপনার মান্থলি বেসিসে কি পরিমাণে বার্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ ইউজ হয়ে যাচ্ছে, এখানে ইউজের রেটকে বার্ন রেট বলে। আর আপনার লেফট ওভার ফান্ডিং কত আছে, ধরেন কথার কথা 100 কোটি টাকার ফান্ডিং পেয়েছেন আপনি, সরি, সো সেখান থেকে অলরেডি আপনার 70-80 ক্রোর টাকা বিভিন্ন মান্থে বার্ন হয়ে গিয়েছে, সো 30 ক্রোর আছে। সো দ্যাট 30 ক্রোর উইথ ইউর প্রপোজিশন অফ আপকামিং ইনভেস্টমেন্ট, সেখানে হয়তো কোনো একটা ভাটা পড়তে পারে। আমাদের এই কিছু কিছু টেক কোম্পানির ক্ষেত্রে যেটা হয়, ফান্ডিং গুলো দেওয়া হয় কিন্তু স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্টের জন্য, কিন্তু অনেকে ওয়ার্কিং ক্যাপিটালে ইউজ করে ফেলেন, যেটা সর্বনাশের কারণ হয়ে যায় আর কি। কাস্টমার কনসেন্ট্রেশন এন্ড চার্ন রিস্ক, কাস্টমার কেমন আপনার লয়াল আছে। আর চার্ন রেটটা হচ্ছে বার্ন রেট, যেমন হচ্ছে এক্সপেন্সের বার্ন রেট, আর চার্ন রেটকে বলা হয় হচ্ছে আপনার কাস্টমার প্রতি একটা পিরিয়ডে
নির্দিষ্ট পরিমাণ পিরিয়ডে নির্দিষ্ট পিরিয়ডে কি পরিমাণ কাস্টমার আপনাকে ছেড়ে চলে গিয়েছে আর কি, লেফট ইউ, যে কতজন কাস্টমার আপনার আম, এখন আর কাজ করছে না। এটা টেক ড্রিভেন কোম্পানি লাইক দারাজ বা এই টাইপের যারা সার্ভিস প্রোভাইড করে বা ফুড পান্ডা, তাদের ক্ষেত্রে এই চার্ন রেটটা খুব প্রয়োজন, যে কতজন কাস্টমার লাস্ট মান্থে ছিল আর এই মান্থে কতজন কাস্টমার তার সার্ভিস নিচ্ছে। এই রেট ক্যালকুলেশনকে চার্ন রেট বলে, কতজন কাস্টমার চলে গেছে। এবং এই টাইপের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে চার্ন রেটের চার্ন রেট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্রাইটেরিয়া টু estimate how the business is going. প্রোডাক্ট ডেভেলপমেন্ট মাইলস্টোন, নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট ছাড়া বা নতুন সিস্টেম ডেভেলপমেন্ট ছাড়া একটা টেক কোম্পানি টিকে থাকা খুব দুষ্কর। সো ওই ডেভেলপমেন্ট মাইলস্টোন কতটুকু অ্যাচিভ হয়েছে সেটাও একটা ব্যাটার। রেগুলেটরি অ্যান্ড লিটিগেশন এক্সপোজার, রেগুলেটরি কোনো প্রবলেমে পড়ছে কিনা এবং সেটার কারণে কোনো লিটিগেশন ইফেক্ট আসতে পারে কিনা, সেই জিনিসটাকেও এখানে মাথায় রাখতে হয়। অডিটরের রেসপন্সিবিলিটি কোন কোন জায়গায় টেক কোম্পানির ক্ষেত্রে বেশি মাথায় রাখতে হয়, তার ভিতরে একটা হচ্ছে রিভিউ অফ বাজেট। তাদের যে বাজেট আছে, ফোরকাস্ট এবং বার্ন রেট, অর্থাৎ ইকুইটি ফান্ডিং যেগুলো সে পাচ্ছে সেটা অনুযায়ী সে কি পরিমাণ খরচ করছে, কি পরিমাণ খরচ লেফট ওভার আছে সেই জিনিসটাও অ্যাসেসমেন্ট করা, ম্যানেজমেন্টের প্ল্যানকে অ্যাসেসমেন্ট করা, এক্সটার্নাল ফান্ডিং অ্যাভেলেবিলিটি আরো আছে কিনা তার ভবিষ্যৎ এর জন্য, প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য, সেটাকে দেখা, এবং সাবসিকুয়েন্ট ইভেন্ট রিভিউ করা, অর্থাৎ পরবর্তীতে ইয়ার এন্ডের পরে গিয়ে তার কোনো প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলি, তার চার্ন রেট বলি না কেন, তার বার্ন রেট বলি না কেন, যেটাই বলি না কেন, সেটা কতটুকু ডেভেলপ হয়েছে বা কতটুকু রিকভার হয়েছে সেই জিনিসটাকে সাবসিকুয়েন্টলি রিভিউ করা। কি কি রেড ফ্ল্যাগ থাকতে পারে একটা টেক কোম্পানির গোয়িং কনসার্নের ক্ষেত্রে? একটা হচ্ছে নেগেটিভ ক্যাশ ফ্লো যদি হয়ে যায়, অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লো। আমরা ক্যাশ ফ্লো যখন করি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমরা অ্যাকাউন্টিং এ যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করি সেখানে তিনটা ভাগে ভাগ আছে, একটা অপারেটিং ক্যাশ ফ্লো বলে, একটা ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর একটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। সো অপারেটিং অ্যাক্টিভিটির ক্যাশ ফ্লো নেগেটিভ মানে কোম্পানি তার কিন্তু অপারেশন থেকে ফান্ড জেনারেট করতে পারছে না। যদিও তার টোটাল পজিটিভ ক্যাশ ফ্লো থাকতে পারে, কিন্তু মেইন একটা অর্গানাইজেশনের তার প্যারামিটারে, যে কোনো অর্গানাইজেশন, এটা শুধু টেক কোম্পানি না, যে কোনো অর্গানাইজেশনের প্যারামিটারে তার বিজনেস কেমন চলছে সেটা অ্যাসেসমেন্ট করার ওয়ান অফ দ্য বেটার টুলস হচ্ছে তার অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ কিনা। পজিটিভ এবং অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারও কেমন জেনারেট করছে সেটা হচ্ছে ওয়ান সর্ট অফ ইন্ডিকেটর। সো এই ইন্ডিকেটর যতটা পজিটিভ হবে ততটাই ভালো, যত নেগেটিভ হবে ততই খারাপ। নেগেটিভ হওয়া মানে হচ্ছে আপনার অপারেশন আপনার ক্যাশ ফ্লো জেনারেট করছে না, ইউ আর হেভিলি ফাইন্যান্সিং এর উপরে চলছেন। তো সেই ফাইন্যান্সিং এক সময় রুখে গেলে আপনার হয়তো আর টিকে থাকা পসিবল হবে না। রিপিটেড ফান্ডিং রাউন্ডস উইদাউট প্রফিটেবিলিটি, প্রফিটেবিলিটি ছাড়া আপনি রিপিটেড ফান্ড নিচ্ছেন বাইরে থেকে, বা রাউন্ড যে ফান্ডিং গুলো হয়, স্কেল আপ ফান্ড গুলো হোক, সিড ফান্ড বলা হোক, বা ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডিং বলা হোক না কেন, যে ফান্ড আপনি নিচ্ছেন, প্রফিটেবিলিটি ছাড়া আপনি ফান্ড নিতে থাকলে একটা সময় এই ফান্ডিংও অফ হয়ে যাবে, অথবা ফান্ডিং কে তারা অফ করে দিয়ে তাদের বিজনেস সেল করে চলে যাবে। টেকনোলজি অবসোলেন্স রিস্ক হতে পারে, আপনি যে টেকনোলজি ইউজ করতেছেন সেটা যদি প্রপার ডেভেলপমেন্ট না হয় তাহলে একসময় অবসোলেন্স হয়ে যাবে। রেগুলেটরি সেটব্যাক হতে পারে কোনো কোনো কারণে, প্রাইভেসি ভায়োলেশন হয়, আম, অনেক সময় রেগুলেটরি হার্ড অ্যান্ড ফাস্ট রুলের কারণে কোনো সার্ভিসও বন্ধ হয়ে যেতে পারে, আপনার অ্যাক্টিভিটি ডিসরাপশন হতে পারে। সো এইগুলোই হচ্ছে গোয়িং কনসার্নের রেড ফ্ল্যাগ, বা যদি বলা হয় যে ওয়ান অফ দ্য কি রিস্কি এরিয়া, যেগুলোকে কনসিডারেশন করে আপনি বলতে পারেন যে একটা টেক কোম্পানির ক্ষেত্রে গোয়িং কনসার্নে টিকে থাকা উচিত ডিফিকাল্ট। ফাইন্যান্সিয়াল রিভিউর ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোকে মাথায় রাখতে হয়, কি এরিয়াস ফর ফাইন্যান্সিয়াল রিভিউ অফ টেক কোম্পানি? প্রথমত হচ্ছে রেভিনিউ রিকগনিশন মডেল কি, এটা কি সাবস্ক্রিপশন মডেল নাকি সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস মডেল, মানে স্যাস মডেলে চলছে, কোন মডেলে চলে সেই মডেলটাকে আন্ডারস্ট্যান্ড করা। তারপরে ক্যাপিটালাইজেশন অফ ডেভেলপমেন্ট কস্ট, এখানে যেহেতু R&D কস্ট থাকে, আমরা IS-38 পড়েছি, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি না ফুলফিল করলে সেই R&D মানে রিসার্চ কস্টটা কখনোই ক্যাপিটালাইজ হয় না। সো
ডেভেলপমেন্ট কস্ট হিসেবে আপনি যেটা ক্যাপিটালাইজেশন করতেছেন সেটা আসলেই কি ডেভেলপমেন্ট স্টেজে পৌঁছেছিল কিনা সেটাকে কনসিডার করা। শেয়ার বেস পেমেন্ট এই টাইপের অর্গানাইজেশনে এমপ্লয়ীদেরকে কি এমপ্লয়ীদেরকে ধরে রাখার জন্য তাদেরকে শেয়ার বেস পেমেন্ট ইসব বলা হয়। এমপ্লয়ি শেয়ার অপশন বলে আর কি, শেয়ার অপশন পেমেন্ট করা হয়। তো সেই সেই পেমেন্টের ক্রাইটেরিয়ায় অনেক সময় কস্ট বেড়ে যেতে পারে, কারণ এই কোম্পানিগুলো করে কি একটা নির্দিষ্ট সময় পরে তারা লিস্টিং অথবা পাবলিকে যাওয়ার ডিসিশন নেয়, তো তখন শেয়ার বেস পেমেন্টটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া হয়ে যায় টু হোল্ড দ্য কি পিপল। কারণ কি পিপল সিটিও সিএমও সিইও এরা যদি চলে যায় তাহলে বিজনেস ডিসরাপশন হয় আর কি। সো এই টাইপের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শেয়ার বেস পেমেন্ট ওয়ান অফ দ্য কি আইটেম হয়ে যায় আর কি ফাইন্যান্সিয়াল রিভিউর ক্ষেত্রে। ইনট্যাঞ্জিবল অ্যাসেট অ্যামোর্টাইজেশন, আপনার যে ইনট্যাঞ্জিবল অ্যাসেটটা আছে সেটা কোন রেটে অ্যামোর্টাইজেশন হচ্ছে, দ্যাট বিকামস ইস্যু অর কনসিডারেশন টু বি কনসিডার ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল রিভিউ অফ এ টেক কোম্পানি। কি কি অ্যানালিটিক্যাল প্রসিডিউরকে ইউজ করা হয়, ট্রেন্ড বা রেশিও অ্যানালাইসিস করা হয়, ইয়ার টু ইয়ার গ্রোথ কেমন, আর&ডি পার্সেন্টেজ রেভিনিউর কতটুকু, অর্থাৎ রেভিনিউ যে আর্ন হচ্ছে তার কত পার্সেন্টেজ আর&ডি তে খরচ হচ্ছে, এরকম কিছু ট্রেন্ড বা রেশিও অ্যানালাইসিস করে দেখা হয়। প্রিডিক্টিভ মডেল দেখা হয়, যেমন চার্ন ইম্প্যাক্ট, আমি একটু আগেই বলেছি চার্ন রেট মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট পিরিয়ডে কি পরিমাণ কাস্টমার আপনাকে ছেড়ে চলে গেছে তার পার্সেন্টেজ অফ ক্যালকুলেশন করা। সো সেটাকে দেখা যে প্রিডিক্টিভ অর্গানাইজেশন কোথায় যাচ্ছে আর কি। রিজনেবলনেস চেক, ভ্যালুয়েশন মাল্টিপলস বা কেপিআই গুলোকে দেখা, অর্থাৎ আপনার যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে আপনার ভ্যালুয়েশন, মানে আপনি অ্যাজ এ বিজনেসের যে ভ্যালুয়েশন করছেন। টেক কোম্পানি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর তার বিজনেসের ভ্যালুয়েশন করে টু টেক সিড ফান্ডিং। সো সেই ভ্যালুয়েশনটা কতটা মাল্টিপল, অর্থাৎ আপনার কারেন্ট যে কস্টিং আছে সেই কস্টিং এর সাথে ভ্যালুয়েশনের মাল্টিপলসটা কত, বেঞ্চমার্কিং এগেইনস্ট পিয়ার্স। আপনি যে বেঞ্চমার্ক করেছেন আপনার বিজনেসের পার্সপেক্টিভে, সেটা অন্য যারা পেয়ার আছে মানে আপনার পেয়ার কোম্পানি আছে তাদের বেঞ্চমার্কিং এর সাথে আপনার বেঞ্চমার্কিং এর অ্যাচিভমেন্ট বলি অথবা বেঞ্চমার্কিং ক্রাইটেরিয়াকে বলি, এগুলোকে আন্ডারস্ট্যান্ড করা একটু ডিফারেন্ট অন্যান্য কোম্পানির ক্ষেত্রে, কিছুটা হলেও ডিফারেন্ট ক্যালকুলেশন এখানে কাজে লাগে। সো এটাই ছিল একটা টেক কোম্পানির অডিট পার্সপেক্টিভে। অ্যাপার্ট ফ্রম আদার থিংস, ওই ইন্টারনাল কন্ট্রোল চেক, সাবস্টেন্টিভ প্রসিডিউর, বাকি কনফার্মেশন যা আছে সবই কাজে লাগে, কিন্তু অন্যগুলোর থেকে একটু ডিফারেন্ট ভাবে কোন জিনিসগুলো এখানে টেকের ক্ষেত্রে কাজে লাগে আমরা সেইগুলোকে দেখলাম। যার ভিতরে খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে গোয়িং কনসার্নের ম্যাটারটা, এটা একটু মাথায় রাখবেন ভালোভাবে। অডিটরের রেসপন্সিবিলিটি, এই ফাইন্যান্সিয়াল রিভিউ এরিয়া এবং অ্যানালিটিক্যাল প্রসিডিউর কি কি এখানে করা হয়, এগুলো একটু মাথায় ভালোভাবে রাখলে আই থিঙ্ক সেটা আপনাদের জন্য কাজে দিবে আর কি। কারোর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আদারওয়াইজ নেক্সট টপিকে চলে যাবে। একটা অডিট কমপ্লিট করতে গেলে কমপ্লিশনের কিছু প্রসিডিউর আছে, আমরা সেই প্রসিডিউর গুলোকে আজকে থেকে দেখা শুরু করব, এটা শেষ হবে না আজকে, আরো 2 দিন সময় লাগবে। মেজর অ্যাক্টিভিটি অডিটের কি, একটা অডিটের যদি টোটাল অ্যাক্টিভিটিকে আমরা ভাগ করি তাহলে বিগিনিং অফ দ্য ইয়ারে একটা অ্যাক্টিভিটি থাকে যেটাকে ইন্ট্রিম টেস্টিং। আমরা বলেছিলাম যে যেখানে টাইট ডেডলাইন থাকে সেখানে অডিট নর্মালি ইয়ার এন্ডের আগেই শুরু হয়। সো ইয়ার এন্ডের আগে যখন অডিট শুরু হয় ওই প্রসিডিউরকে বা ওই সময়টাকে এন্ট্রিম পিরিয়ড অডিট বলা হয়। এন্ট্রিম পিরিয়ডে টেস্ট অফ কন্ট্রোল মেইনলি বেশি করা হয় এবং সাবস্টেন্টিভ টেস্ট একটা লেভেল পর্যন্ত করা হয়। ইয়ার এন্ড যখন হয়ে যায় তখন রোল ফরওয়ার্ড ওয়ার্ক করা হয়, অর্থাৎ যে ওয়ার্ক গুলো আমরা এন্টিং সময়ে করেছি সেই ওয়ার্ক গুলোর রোল ফরওয়ার্ড, অর্থাৎ ফার্দার কিছু অ্যাক্টিভিটি চেক করা হয়, সেটা সাবস্টেন্টিভ হতে পারে টেস্ট অফ কন্ট্রোল হতে পারে।
রেভিনিউ এক্সপেন্সের ক্ষেত্রে এই ওয়ার্কটা বেশি করা হয় রাদার দেন অ্যাসেট বা অন্যগুলোর ক্ষেত্রে। অ্যাটর্নি বা লয়ার্স কে লেটার পাঠানো হয় যদি কোনো লিটিগেশন থাকে, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন নেওয়া হয়, গোয়িং কনসার্ন অ্যাসেসমেন্ট করা হয়, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি করা হয়, সাবসিকুয়েন্ট ইভেন্ট চেক করা হয় এবং অডিট ডকুমেন্টেশন রিভিউ করা হয়। আমরা এই প্রত্যেকটার আলাদা আলাদা পার্ট দেখবো এখানে। অডিট কমপ্লিশনের ডেট যেদিন হয় সেদিন সাবসিকুয়েন্ট ইভেন্টের চেক বা জুয়েল ডেকিং চেক করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বলেছিলাম ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ড নামে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা হচ্ছে অডিট রিপোর্ট রিলিজ ডেট, যেদিন অডিট রিপোর্ট রিলিজ করা হয় সেদিন, যেদিন অডিট রিপোর্ট দেওয়া হয় সেদিন কি করা হয়, সেদিন সাবসিকুয়েন্ট ডিসকভারি অফ কোনো ফ্যাক্ট হয়েছে কিনা। অর্থাৎ আপনি যে জিনিসগুলো করে আসছেন সাবসিকুয়েন্টলি কোনো আবার ফ্যাক্ট ডিসকভার হলো কিনা, যার কারণে আপনাকে আবার রিঅ্যাসেস করা লাগবে কিনা। ধরেন এমন হতে পারে আপনি যেদিন অডিট রিপোর্ট সাইড করবেন সেদিন পত্রিকায় কোনো একটা খবর আসলো যে যে কোম্পানি অডিট করছেন তার একটা কোনো ইস্যু নিয়ে কোনো কেসের রায় আসছে, তখন আপনাকে হয়তো হোল করে আবার সেই রায়কে অ্যাসেসমেন্ট করতে হতে পারে যে সেটা সাবসিকুয়েন্ট ইভেন্টের ভিতরে পড়ে কিনা। অমিটেড অডিট প্রসিডিউর, ফাইল রিভিউ করার পরে যদি কোনো প্রসিডিউর দেখা যায় যে কোনো প্রসিডিউর অমিটেড হয়ে গিয়েছে, তাহলে সেই অমিটেড অডিট প্রসিডিউর গুলো করা হয়। অডিট রিপোর্টের সাথে সাথে একটা ম্যানেজমেন্ট লেটার দেওয়া হয়। ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন, ম্যানেজমেন্ট লেটার দুটো ভিন্ন জিনিস। ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন হচ্ছে ম্যানেজমেন্টের কাছ থেকে আহ, সে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছে, কন্ট্রোলের দায়িত্ব যে তার, সকল অ্যাসারশন গুলো সে কমপ্লিট করে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করেছে এইটার রিপ্রেজেন্টেশন নেয় হচ্ছে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন। আর ম্যানেজমেন্ট লেটার হচ্ছে যে সকল ইস্যু ম্যাটেরিয়াল না বা ম্যাটেরিয়াল হতে পারে কিন্তু আহ, আপনার ইন্ডিভিজুয়ালি ম্যাটেরিয়াল হয়নি, এরকম কোনো, সরি, কিউমুলেটিভলি ম্যাটেরিয়াল হয়নি, ইন্ডিভিজুয়ালি ম্যাটেরিয়াল হয়েছে বা ইন্ডিভিজুয়ালি ম্যাটেরিয়াল হতে পারে নাই, কিউমুলেটিভলি হয়তো ম্যাটেরিয়ালও হয় নাই, ইন্ডিভিজুয়ালি হয়তো আপনার আম, যেটা আমাদের ডিমিনাসের ওপরে গিয়েছে যাকে আমাকে কনসিডার করতে হচ্ছে, এমন কোনো ইস্যু যদি থেকে থাকে যেটা আপনি ম্যানেজমেন্টকে জানাতে চান, তাহলে সেই ম্যানেজমেন্টকে একটা সেপারেট লেটারের মাধ্যমে জানানো হয় সেই ইস্যুগুলো, এটাকে ম্যানেজমেন্ট লেটার বলে। সেখানে কন্ট্রোলার উইকনেসও থাকতে পারে, অ্যাকাউন্টিং ফল্টও থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে আর কি। কমিউনিকেশন উইথ দোজ চার্জ উইথ দ্য গভর্নেন্স, সো এটা হচ্ছে যারা দোজ চার্জ উইথ দ্য গভর্নেন্স আছে, মেইনলি বোর্ড অ্যান্ড বোর্ডের সাব কমিটি, তাদের সাথে অডিট রিপোর্ট রিলিজ করার আগে যে কমিউনিকেশন প্রোটোকল আছে সেই প্রোটোকল গুলো মেনটেন করা। তাহলে আমরা দেখলাম যে একটা অডিটের যদি অ্যাক্টিভিটিকে আমরা মানে কয়েকটা স্টেপে দেখতে চাই তাহলে চারটা ভাগে ভাগ করা যায়। একটা বিগিনিং অফ দ্য ইয়ার অডিট, যেটাকে আমরা ইন্টারিম বলছি, ইয়ার এন্ডের কিছু প্রসিডিউর আছে বিগিনিং এ যদি অডিট করে থাকি, অডিট কমপ্লিশনের কিছু প্রসিডিউর আছে, আর একটা হচ্ছে অডিট রিলিজ যখন করছি তখন কিছু প্রসিডিউর আছে। অ্যাক্টিভিটিস বিটুইন ইয়ার এন্ড অ্যান্ড অডিট কমপ্লিশন ডেট, এই ইয়ার এন্ড এবং অডিট কমপ্লিশন ডেটের আমরা ওই যে ইয়ার এন্ডে যে অ্যাক্টিভিটি গুলো দেখলাম সেই অ্যাক্টিভিটি গুলো কিছু ধারণা আমরা দেখি যে কি কি করা হয়। প্রথমত করা হয় সাবস্টেন্টিভ প্রসিডিউর করা হয় রিলেটেড ব্যালেন্স শিট অ্যাকাউন্টস গুলোকে, রেভিনিউ এক্সপেন্সের সাথে যে ব্যালেন্স শিট অ্যাকাউন্ট গুলো আছে, যেমন রেভিনিউর সাথে অ্যাকাউন্ট রিসিভেবল, এক্সপেন্সের সাথে পেয়েবল, এগুলোর যে রিলেটেড ব্যালেন্স শিট অ্যাকাউন্টস, অর্থাৎ যে এক্সপেন্স তার রিলেটেড যে ব্যালেন্স শিট যে অ্যাকাউন্টস গুলো আছে সেগুলো সাবস্টেন্টিভ প্রসিডিউর করা হয়। অ্যানালিটিক্যাল প্রসিডিউর আরেকবার করা হয়, যে ওই সময় যে এই বছরের শুরুতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অবস্থা কি ছিল আর বছরের শেষে কি হয়েছে, সেটা সিম্পল ইয়ার টু ইয়ার চেঞ্জের ক্ষেত্রেও হতে পারে। আমরা কোনো রেশিও অ্যানালাইসিস করেও দেখতে পারি, ট্রেন্ড অ্যানালাইসিস করেও দেখতে পারি যে বিজনেসের অবস্থা কি আছে। এরপর হচ্ছে স্ক্যান অ্যাকাউন্টস ফর লার্জ অ্যান্ড আনইউজুয়াল আইটেমস, পুরো অ্যাকাউন্টসটাকে আপনার স্ক্যান করা বলতে এখানে বোঝাচ্ছে অ্যানালাইসিস করা, যে অ্যানালাইসিস করা লার্জ এবং আনইউজুয়াল কোনো এন্ট্রি আছে কিনা। এখানে জিএল ডামকে অ্যানালাইসিস করতে হয়। জিএল ডাম বলতে জেনারেল লেজারের পুরো জেনারেল লেজারটা নিয়ে দেন এটাকে অ্যানালাইসিস করতে হয়। এটা ছোট হলে যেটা বলেছিলাম এক্সেল বেজ অ্যানালাইসিস পসিবল, সেখান থেকে বের করা পসিবল হয়। যেমন আনইউজুয়াল ডেটা এন্ট্রি, সিঙ্গেল এন্ট্রি যেটা অনেক বড় অ্যামাউন্ট, অর্থাৎ আপনি এটা ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডারে সার্চ দিয়ে দিলেই পেয়ে যাবেন সব থেকে বড় অ্যামাউন্ট কোনগুলো। তারপরে
আহ, যার এন্ট্রি দেওয়ার কথা সে এন্ট্রি দিয়েছে কিনা, হলিডেতে এন্ট্রি হয়েছে কিনা, এমন কোনো এন্ট্রি হয়েছে কিনা যে এন্ট্রিটা এর আগে কখনো হয়নি, বা রিকারিং এন্ট্রি আছে কিনা যে একই এন্ট্রি বারবার হচ্ছে। সো এরকম টাইপের জিনিসগুলোকে, আনইউজুয়াল এন্ট্রি গুলোকে আলাদা করে then সেগুলো সাবস্টেন্টিভ প্রসিডিউর করা হয়। কিছু কিছু ওয়ার্ডকে কনসিডার করা হয় আলাদা করে, মিসেলিনিয়াস, আদার, ক্লিয়ারিং, আর্নিংস ম্যানেজমেন্ট, এরকম টাইপের যদি কোনো ওয়ার্ডিং থাকে। আরো কিছু থাকতে পারে, মানে আনইউজুয়াল ওয়ার্ডিং, কোনো অ্যাকাউন্টস হেডের নাম যে ওয়ার্ড গুলো সচরাচর হওয়া উচিত না, এরকম যদি কোনো ওয়ার্ডিং থাকে তাহলে সেই ওয়ার্ডিং গুলোকে আলাদা করে টেস্ট করা হয় যে এটা কেন হলো। এই মিসিলিনিয়াস নামে একটা খরচ আছে, মিসিলিনিয়াসেরও তো কোনো কারণ আছে, মিসিলিনিয়াস তো শুধু মিসিলিনিয়াস হতে পারে না, আদারেরও তো একটা কোনো খরচ আছে, সেই খরচটা কি কারণে হয়েছে। সো এখানে কোনো কিছু হাইড করা হচ্ছে কিনা সেটাই হচ্ছে মেইন ইন্টেনশন টু বি চেক। তাহলে আমরা দেখলাম ইয়ার এন্ডের রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস এর সব সচরাচর প্রথমত তার রিলেটেড ব্যালেন্স শিট যে অ্যাকাউন্টস গুলো আছে তার সাবস্টেন্টিভ প্রসিডিউর করা হয়, একটা অ্যানালিটিক্যাল প্রসিডিউর করা হয়, সেটা রেশিও অ্যানালাইসিস ট্রেন্ড অ্যানালাইসিস দুইটাকে নিয়েই করা হয়। দেন পুরো অ্যাকাউন্টসটাকে অ্যানালিসিস করে লার্জ এবং আনইউজুয়াল এন্ট্রি গুলোকে বের করা হয়, এবং বি অ্যাওয়ার, মানে এরকম কোন হেড যদি থাকে তাহলে সেটাকে নিয়ে ফার্দার অ্যানালাইসিস করতে হয়, মিসেলেনিয়াস, আদার, ক্লিয়ারিং, আরো অনেক ওয়ার্ডিং আছে যে ওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি আনইউজুয়াল, যে ওয়ার্ড গুলো হওয়ার কথা না, এরকম যদি কোনো ওয়ার্ডিং দিয়ে কোনো ট্রানজেকশন থাকে তাহলে ট্রানজেকশন গুলোকে অ্যানালিসিস করে তখন আবার দেখা হয়। প্রসিডিউর ফর লিটিগেশন, ক্লেমস এন্ড অ্যাসেসমেন্ট। লিটিগেশন ক্ষেত্রে, লিটিগেশন মানে হচ্ছে কেস, লিটিগেশন মানে হচ্ছে ডিসএগ্রিমেন্ট বিটুইন পার্টিস, এরকম যদি কিছু থাকে এবং সেটা যদি ক্লেম থাকে, নর্মালি ট্যাক্স অথরিটির সাথে লিটিগেশন থাকে, ভ্যাট অথরিটির সাথে থাকে, কাস্টমস এর সাথে যাকে, যাদের ইম্পোর্ট ড্রিভেন ইন্ডাস্ট্রি আছে, রেগুলেটরের সাথে থাকতে পারে। যেমন আমাদের মোবাইল কোম্পানিগুলোর বিটিআরসির সাথে অনেক লিটিগেশন আছে, আম, আমাদের ব্যাংকগুলোর, বাংলাদেশ ব্যাংকের সাথে অনেক লিটিগেশন আছে, অর্থাৎ রেগুলেটর পর্যায়েও থাকতে পারে। যিনি আমার রেভিনিউ কালেকশন অথরিটি অর্থাৎ এনবিআর, যে যে ট্যাক্স অথরিটি, ভ্যাট অথরিটি, কাস্টম, তিনটা অথরিটি আছে, আরেকটা আছে বন্ড অথরিটি। সো যদি আমার বন্ডেড ওয়্যার হাউস থাকে, অর্থাৎ আমার এক্সপোর্ট ড্রিভেন ইন্ডাস্ট্রি হয়, আর আমার যদি বন্ডেড ওয়্যার হাউস থাকে তাহলে বন্ড অথরিটি, বন্ড অবশ্য কাস্টমের একটা পার্ট আর কি, ভ্যাট এবং কাস্টমস এর মাঝামাঝি একটা পার্ট। সো সেই অথরিটির সাথেও ক্লেম থাকতে পারে। সো এই ক্লেম গুলো আমরা কিভাবে জানবো এবং সেটা কিভাবে অ্যাসেস করবো? প্রথমত ইনকোয়ারি অফ দ্য ক্লায়েন্টস করতে হয়, ক্লায়েন্টস এর কাছে ইনকোয়ারি করে জানতে হয় যে লিটিগেশন কি কি আছে, ক্লায়েন্টস সেটা ডিটেলস দিবে। এরপরে রিভিউ মিনিটস অফ মিটিং অফ স্টেক হোল্ডার, ডিরেক্টরস এন্ড কমিটির, কারণ এইগুলো যেভাবেই থাক না কেন কোনো না কোনো কমিটি মিটিং এটা ডিসকাশন হয়। সো আপনাকে যদি হাইডও করে, আপনি সেই হাইডের জিনিসটা অবশ্যই কোনো না কোনো মিটিং মিনিটস এর ভিতরে পেয়ে যাবেন। এই জন্য বোর্ড মিটিং মিনিটস, সাব কমিটির মিটিং মিনিটস গুলোকে রিড আউট করতে হয়, রিভিউ বলা হয়েছে, নেয়ার কথা বলা হয়নি কিন্তু, কারণ এগুলো একটা অর্গানাইজেশনের জন্য খুবই সফিস্টিকেটেড ডকুমেন্টস। সেই ডকুমেন্টস গুলো সাধারণত অডিটর কপি করে না, অডিটর সাধারণত সেটা রিড আউট করে, অর্থাৎ বসে রিড করে এবং সেখান থেকে কি আইটেম গুলোকে নোট করে নিয়ে আসে। রিভিউ কন্ট্রাক্টস, লোন এগ্রিমেন্টস, করেসপন্ডেন্স ফ্রম ট্যাক্সিং এন্ড গভর্নমেন্টাল এজেন্সিস, ওই রিলেটেড যদি কোনো কন্ট্রাক্ট থাকে, লোন এগ্রিমেন্ট থাকে বা করেসপন্ডেন্স থাকে, যেমন ট্যাক্স অথরিটি কোনো ক্লেম করলে ডেফিনেটলি কোনো একটা করেসপন্ডেন্স করে। আপনার রেগুলেটর, অন্য কোনো রেগুলেটর যদি তার কাছে কোনো ক্লেম করে থাকে তাহলে ডেফিনেটলি কোনো না কোনো করেসপন্ডেন্স করেছে, তাহলে সেই করেসপন্ডেন্স ডকুমেন্টস গুলো থাকে। অবটেইন স্যার ইনফরমেশন। স্যার জি প্লিজ। স্যার আপনি কি কোনো স্লাইডস শেয়ার করে রেখেছেন? ও, স্লাইড দেখা যাচ্ছে না? না স্যার, একটা পুরো মিনিট। টাইম দেখা যাচ্ছিল না। আচ্ছা, একটা মিনিট। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, সরি, তাহলে মিস করে গিয়েছি। সো আমরা যেখানে ছিলাম, দুটো জিনিস এখানে ডিসকাশন হচ্ছে, একটা রেভিনিউ এন্ড এক্সপেন্স অ্যাকাউন্টস কি করে আমি অডিট করব সেটা নিয়ে কথা যেটা বলছিলাম, আমি একটু জাস্ট রিক্যাপ করে যাই যেহেতু স্লাইডটা মিস হয়েছে। তো সেখানে প্রথমে ছিল যে সাবস্টেন্টিভ প্রসিডিউর করতে হবে রিলেটেড ব্যালেন্স শিট অ্যাকাউন্টসকে, আর দুই নম্বর হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসিডিউর করতে হয়
সেটা রেশিও অ্যানালাইসিস হতে পারে, সেটা হতে পারে যে আবার ট্রেন্ড অ্যানালাইসিস করে এরপরে এক্সপেন্স এবং রেভিনিউ এবং অল দোজ আইটেম, যে আইটেম গুলো জিএলএ হিট করে সেই আইটেম গুলোকে অ্যানালিসিস করে সেখান থেকে লার্জ এবং আনইউজুয়াল এন্ট্রি গুলোকে বের করা। এমন কোনো এক্সপেন্ডিচার আছে কিনা যেটার নাম মিসেলেনিয়াস, আদার বা ক্লিয়ারিং, আরো অনেক নাম হতে পারে, অর্থাৎ আনইউজুয়াল নেমিং কোনো অ্যাকাউন্ট আছে কিনা সেইগুলোকে আইডেন্টিফাই করা। এরপরে আমরা বলছিলাম যে লিটিগেশন প্রসিডিউর, অর্থাৎ একটা অর্গানাইজেশনের সাথে আহ, তার রেগুলেটরের বা অন্য ব্যক্তির, ইভেন দো আমি লোন নিয়েছি সেটাও লিটিগেশন থাকতে পারে ব্যাংকের সাথে। সো সেই লিটিগেশন বা ক্লেম যেগুলো আছে সেইটার আমি অ্যাসেসমেন্ট করবো কি করে? প্রথমে ইনকোয়ারি করতে হবে ক্লায়েন্টকে, যে ক্লায়েন্ট তার স্বপ্রণোদিত হয়ে আমাকে সেই লিস্ট, লিটিগেশন বা ক্লেমস এর লিস্ট প্রোভাইড করবে। যদি সে প্রোভাইড না করে তাহলে আমাকে যেটা করতে হবে, আম, তার এটা করুক আর না করুক, করলে করতে হয় সেটা হচ্ছে স্টেক হোল্ডারের কমিটির বা বোর্ড মিটিংস এর মিনিটস গুলোকে রিভিউ করা। এটা রিভিউ করা করতে বলা হয়েছে, এখানে কিন্তু নিতে বলা হয়নি, যেটা একটু আগেই বললাম যে কেন নিতে বলা হয়নি, কারণ এটা ডেফিনেটলি একটা ক্রিটিক্যাল ডকুমেন্টস ইন টার্মস অফ অর্গানাইজেশন, এটা বাইরে চলে গেলে অনেক বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে, এই জন্য এটা রিড আউট করে নোট নেওয়া হয়। সেখান থেকে জানা যেতে পারে, করসপন্ডেন্স থেকে জানা যেতে পারে, অর্থাৎ অর্গানাইজেশনের সাথে আহ, আমরা যেটা বললাম ট্যাক্স অথরিটি, ভ্যাট অথরিটি, কাস্টমস অথরিটি করসপন্ডেন্স বা রেগুলেটরি করসপন্ডেন্স, ব্যাংক হলে লোন এগ্রিমেন্ট, সেগুলো থেকে জানা যেতে পারে যে সেখানে কোনো লিটিগেশন আছে কিনা। আদার ইনফরমেশন কনসার্নিং গ্যারান্টিজ ফ্রম ব্যাংক কনফার্মেশন, ব্যাংক কনফার্মেশন যখন পাঠানো হয় তখন ব্যাংক যদি কোনো ইনফরমেশন দেয় সেই ইনফরমেশন থেকেও জানা যেতে পারে। রিভিউ ডকুমেন্টেশন রিলেটেড টু লিগাল সার্ভিস, অর্গানাইজেশন আপনাকে শেয়ার না করলেও তার সেফটির জন্য সে ডেফিনেটলি লিগাল কোনো কনসালটেন্টের কাছ থেকে এগুলোর অপিনিয়ন নিয়ে থাকে, তাই স্যার যদি কোনো ডকুমেন্টেশন পাওয়া যায় বা ডকুমেন্টেশন চাওয়া হয়, এটা দুই ভাবে চাওয়া হয়, একটা হচ্ছে তার কাছে ইজিলি অ্যাভেলেবল আছে কিনা, অথবা তার লয়ারের কাছে কনফার্মেশন পাঠানো হয়। এই পাঠানোকে অ্যাটর্নিস বা লয়ার্স লেটার বলে। এখানে ইনিশিয়েট করা হয়, অডিটর একটা রিকোয়েস্ট লেটার ইনিশিয়েট করে, দেন রিকোয়েস্ট লেটারটা নর্মালি ক্লায়েন্টের কাছে ইনিশিয়েট করতে হয়। দেন ক্লায়েন্ট হচ্ছে কি কি লিটিগেশন তার আছে ডেসক্রিপশন ইভ্যালুয়েশন করে একটা প্রপার চিঠি বা একটা ফরমেটিভ জিনিস শেয়ার করে, সাধারণত শেয়ার করে আর কি। দেন এই চিঠিটাই লয়ারকে পাঠানো হয় ফার্দার ভ্যালিডেশনের জন্য, যে লয়ারের অপিনিয়ন কি। যেমন ধরেন কথার কথা, একটা ট্যাক্সের বা একটা কাস্টমস এর অথবা কোনো একটা কাস্টমারের কাছ থেকেও লিটিগেশন থাকতে পারে, তাহলে সেই লিটিগেশনের অ্যাকচুয়ালি ফলাফল কি হতে পারে, প্রবাবল ইম্প্যাক্ট। আমরা IS-37 যদি পড়ে থাকি তাহলে সেখানে দেখেছি যে তিনটা ক্রাইটেরিয়াতে প্রভিশন রাখবো কি রাখবো না, বা কোন ভাবে এটাকে, এটা কি কন্টিনজেন্ট লাইবিলিটি হবে, প্রভিশন হবে বা কিছুই হবে না, তার তিনটা ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে প্রবাবল, একটা পসিবল, আর একটা হচ্ছে রিমোট। প্রবাবল হলে আমরা প্রভিশন রাখি, যদি ইভেন্টটা প্রবাবল হয় যে আমার বিরুদ্ধে চলে যাবে বা আমাকে এই জিনিসটা দিতে হবে, এটা প্রবাবিলিটি যদি হাই হয়ে যায় তাহলে তখন আমরা প্রভিশন রাখি। যখন পসিবল হয়, মানে পসিবিলিটির মধ্যে আছে নট প্রবাবল, তখন হচ্ছে আমরা সেটা কন্টিনজেন্ট লাইবিলিটি হিসেবে ডিক্লেয়ার করি। আর যখন রিমোট হয়, মানে এমন একটা ইস্যু করা হয়েছে যে ইস্যুটা হচ্ছে খুবই রিমোট, তাহলে তখন সেই জিনিসটার ক্ষেত্রে আমরা কিছুই করি না, ডিসক্লোজারও দেই না। প্রভিশন হলে অ্যাকাউন্ট ফর করা হয়, কন্টিনজেন্ট লাইবিলিটি হলে অ্যাকাউন্ট ফর করা হয় না, এটা অ্যাকাউন্টসে নোটে একটা ডিসক্লোজার যায়, আর যদি রিমোট থাকে তাহলে কোনো ডিসক্লোজার ফর্মেও যায় না। সো কোন ইস্যুটা, কোন ক্লেমটা, কোন লিটিগেশনটা আমার কোন পর্যায়ে পড়বে, এটা কি প্রবাবল পড়বে, পসিবল পড়বে, নাকি হচ্ছে রিমোটে পড়বে, সেটা ওই অ্যাটর্নি এবং ক্লায়েন্টের দুইজনের অ্যাসেসমেন্ট থেকে অডিটরকে ফার্দার অ্যাসেসমেন্ট করতে হয়। অডিটর বা লয়ার যে লেটারটা দেয় সেখানে কি কি থাকে, একটা থাকে হচ্ছে যে পেন্ডিং লিটিগেশন গুলোর লিস্টিং থাকে, তার অ্যাসেসমেন্ট থাকে, প্রত্যেকটা আইটেমের ইভ্যালুয়েশন থাকে, লাইকলিহুড থাকে, পোটেনশিয়াল রেঞ্জ অফ এস্টিমেট বা লস বা ক্লেম কি হতে পারে, যেটা আমি যে বললাম ওই তিনটা ক্রাইটেরিয়াতেই দেওয়া হয়, প্রবাবল, পসিবল, রিমোট। এখন
দুইটা আঙ্গিকে এটা চিন্তা করতে হয়। একটা আঙ্গিক হচ্ছে ক্লায়েন্টের জেতার পার্সপেক্টিভ, ক্লায়েন্ট জিততে পারে প্রবাবল, তার মানে কিন্তু এটা প্রভিশন হবে না। কিন্তু যদি ক্লায়েন্ট হেরে যাওয়ার প্রবাবিলিটি বেশি ধরা হয়, মানে একটা হেরা আর একটা জেতা, দুইটার কনসেপ্টে কিন্তু প্রবাবল, পসিবল আর রিমোটের পসিবিলিটি কিন্তু, মানে ডেফিনেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একটা হচ্ছে আমার পক্ষে আসা আর একটা হচ্ছে আমার বিপক্ষে যাওয়া, দুইটার পার্সপেক্টিভে বিচার করা হয়। নর্মালি জিজ্ঞেস করা হয় বিপক্ষে যাওয়ার পসিবিলিটি, জেতার পসিবিলিটি না, পক্ষে না, বিপক্ষে যাওয়ার পসিবিলিটি। তো বিপক্ষে যাওয়ার পসিবিলিটি যদি প্রবাবল হয়, তার মানে এটা প্রভিশন রাখতে হবে। বিপক্ষে যাওয়ার পসিবিলিটি যদি পসিবল হয়, তাহলে কন্টিনজেন্ট লাইবিলিটি হবে। বিপক্ষে যাওয়ার পসিবিলিটি যদি রিমোট হয়, তাহলে কোনো কিছুই হবে না, সেটাকে ইগনোর করে চলে যাওয়া যায়। ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন একটু মাথায় রাখবেন, ম্যানেজমেন্ট লেটার, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন দুটো কিন্তু ভিন্ন জিনিস। আবার বলতেছি, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন প্রোভাইডেড বাই ম্যানেজমেন্ট টু দ্য অডিটর, আর ম্যানেজমেন্ট লেটার ইজ প্রোভাইডেড অডিটর টু দ্য ম্যানেজমেন্ট, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। রিপ্রেজেন্টেশনটা ম্যানেজমেন্ট দেয় অডিটরকে কমপ্লিশন ডেটে, যেদিন অডিট কমপ্লিশন হয়। ব্রড পারপাস থাকে, impress upon management is primary responsibility of financial statement, describe the auditor defense if any question related to inquiry of subsequent arises। অর্থাৎ এখানে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারে কি কি থাকে সেটা আমরা এখানে দেখবো পরবর্তীতে। কিন্তু প্রথম কথা হচ্ছে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার ম্যানেজমেন্ট দিবে অডিটরকে কমপ্লিশন ডেটে, অডিট যে ডেটে কমপ্লিশন হয়। সাধারণত এখানে থাকে হচ্ছে ম্যানেজমেন্ট তার রেসপন্সিবিলিটি, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের যে রেসপন্সিবিলিটি, সেটা সে ডিক্লেয়ার করে। সে যে সকল ফাইন্যান্সিয়াল ডাটা এবং রেকর্ড অডিটরকে অ্যাভেলেবল করেছে, সেটার সে ডিক্লারেশন দেয়। ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি রিলেটেড টু কন্ট্রোল, সেটার ডিক্লারেশন দেয়। যদি কোনো কন্ট্রোলে ডেফিসিয়েন্সি থাকে, সেটা অডিটরের কাছে সে ডিসক্লোজ করেছে, সেটার একটা ডিক্লারেশন দেয়। তারপরে কোনো ফ্রড হয়েছে কিনা সেটার ইনফরমেশন সে দিয়েছে কিনা, সেটাও সে ডিক্লারেশন দেয়। এগুলো হচ্ছে মিনিমাম জিনিস যেটা থাকতে হয়। আর এর বাইরে আরো কিছু জিনিস থাকতে পারে। ইন্টারনাল কন্ট্রোল রিলেটেড রিপ্রেজেন্টেশন, এটা যদি অডিটর চাই, তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট টু রিকোয়ারমেন্ট বলা হচ্ছে, এগুলো অবশ্যই দিতে হবে। আর এগুলো সাবজেক্ট টু রিকোয়ারমেন্ট, যেমন কোনো সাবসিকুয়েন্ট চেঞ্জ হয়েছে ইন্টারনাল কন্ট্রোলে, তাহলে সেটা যদি অডিটর চাই, তাহলে রিপ্রেজেন্টেশন সে দিতে পারে। ম্যানেজমেন্ট has performed as assessment of internal control, যদি কোনো অ্যাসেসমেন্ট করে থাকে, তাহলে সেই অ্যাসেসমেন্টের রেজাল্ট সে আহ, দিতে পারে আর কি। ম্যানেজমেন্ট ইনক্লুশন উইথ রেসপেক্ট টু অপারেটিং ইফেক্টিভনেস ইন্টারনাল কন্ট্রোল সে দিতে পারে। কোনো ডেফিসিয়েন্সি প্রায়র এনগেজমেন্টে ছিল, যেটা প্রপারলি রিজলভ হয়নি, সেটা রিপ্রেজেন্টেশন সে দিতে পারে। সো এগুলো হচ্ছে দিতে পারে সাবজেক্ট টু। আর এই পাঁচটা দিতেই হবে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, সকল রেকর্ডের অ্যাভেলেবিলিটি, ইন্টারনাল কন্ট্রোলের ডিজাইন সে করেছে কিনা সঠিকভাবে, ডেফিসিয়েন্সি আছে কিনা, আর কোনো ফ্রড হয়েছে কিনা, এই পাঁচটা জিনিসের রিপ্রেজেন্টেশন সে দিবেই। আর এর বাইরেও কিছু হতে পারে, সেটা এখানে আছে। তাহলে আমরা আরেকবার একটু মাথায় নিয়ে নিই। ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন ম্যানেজমেন্ট দিবে অডিটরকে অডিটের কমপ্লিশন ডেটে। সাধারণত পাঁচটা ম্যাটারের উপরে দেয়। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ট্রু অ্যান্ড ফেয়ার, দুই নাম্বার হচ্ছে সকল রেকর্ড সে অ্যাভেলেবল করেছে, তিন নাম্বার হচ্ছে ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন অফ কন্ট্রোল সে করেছে, যেটা ফ্রড যাতে না হয় সেটাকে ইরাডিকেট করার জন্য। যদি কোনো ডেফিসিয়েন্সি হয়ে থাকে, সে ডিসক্লোজ করেছে অডিটরকে, যদি কোনো ফ্রড হয়ে থাকে সে ডিসক্লোজ করেছে, এটা রিপ্রেজেন্টেশন সে দিবে। সো এটা অডিটরের একটা সেফটি টুল হিসেবে বা ডিফেন্স টুল হিসেবে কাজ করে। আর এর বাইরে যেটা বলেছি, যে আরো কিছু রিকোয়ারমেন্টের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশন অডিটর নিতে পারে আর কি, বাট ওই পাঁচটা ম্যান্ডেটরিলি নিতে হবে এনি সিচুয়েশন, এনি অডিটের ক্ষেত্রে। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? नो सर। Thank you. এবার আমরা আসি ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ড। আমাদের রিপোর্টিং পিরিয়ড হচ্ছে, কথার কথা আমরা কোনো কোম্পানির ক্ষেত্রে ধরে নিই, একটা কোম্পানি জানুয়ারি থেকে ডিসেম্বর তার ইয়ার এন্ড। সো তার রিপোর্টিং পিরিয়ড এন্ড হচ্ছে হচ্ছে 31 ডিসেম্বর 2025, আমরা কারেন্ট প্রসপেক্টিভে বিচার করি। এটা হচ্ছে রিপোর্টিং পিরিয়ডের শেষ। তো আমরা যদি এখান থেকে বলি, এটা হচ্ছে বিগিনিং অফ দ্য রিপোর্টিং পিরিয়ড আর এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড, অর্থাৎ এটাকে যদি
1 জানুয়ারি ধরি, আর এই পয়েন্টকে আমরা ধরছি 31 ডিসেম্বর 2025। তাহলে এখানে হচ্ছে বিগিনিং আর এন্ডিংটা এসে ভুল করো। কিন্তু আমাদের মেইন ফোকাস এরিয়া ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ড, এই এন্ড থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথরাইজ ফর ইস্যু হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইস্যু হবে, এটা অথরাইজ করে দেয় হচ্ছে বোর্ড। এটা ডেফিনেটলি ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ডের পরে। হয়তো কথার কথা ধরে নিলাম আমরা এই অথরাইজেশনটা হলো 15ই মার্চ 2026, তাহলে এই 31শে ডিসেম্বর থেকে 15ই মার্চ 2026-এর ভিতরের এই সময়টাকে ফোকাস এরিয়া হিসেবে ধরা হচ্ছে। এই ফোকাস এরিয়ার নাম হচ্ছে ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ড। এই সময় কোনো ফেভারেবল বা আনফেভারেবল ইভেন্ট যদি বিজনেসে ঘটে, যেটা রিপোর্টিং পিরিয়ডের সাথে যুক্ত ছিল কিন্তু ঘটেছে পরে, উইদিন দ্যাট ফাইন্যান্সিয়াল, এই রিপোর্টিং পিরিয়ডের ভিতরে, ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ডের ভিতরে, অর্থাৎ এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড থেকে এফএস অথরাইজেশন ফর ইস্যুর এই ডেটের ভিতরে, আমরা যে উদাহরণ করেছিলাম সেই উদাহরণে 31 ডিসেম্বর থেকে 15ই মার্চের ভিতরে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যেটার কারণে 31 ডিসেম্বরের কোনো ট্রানজেকশনে ইফেক্ট আছে, তাহলে আমাকে তখন ওই ইফেক্টের অ্যাকাউন্টিং করতে হবে। সো অ্যাকাউন্টিং করতে হবে কিভাবে, সেটার জন্য দুই ধরনের আম, পন্থা আছে। একটাকে অ্যাডজাস্টিং ইভেন্ট বলে, আরেকটাকে নন অ্যাডজাস্টিং ইভেন্ট বলে। অ্যাডজাস্টিং ইভেন্ট মানে হচ্ছে event that arose after the end of the reporting period but provides further evidence of condition that existed at the end of the reporting period। আপনার কোনো ইভেন্ট ঘটেছে আফটার দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড, কিন্তু ওই পিরিয়ডের ভিতরে, আমরা যে উদাহরণে ছিলাম তার ভিতরেই বুঝি যে কোনো ইভেন্ট ঘটেছে 31 ডিসেম্বরের পরে কিন্তু 15ই মার্চের ভিতরে, কিন্তু তার ফার্দার এটা প্রুফ দেয় হচ্ছে যে এই ইভেন্টটা 31 ডিসেম্বরে এক্সিস্টেড ছিল। আমরা একটা উদাহরণ দিলে বুঝি। যেমন বলছে যে দি ডিসকভারি অফ এ ফ্রড অর ইরর দ্যাট শোজ দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ইনকারেক্ট। আপনি কোনো একটা ইরর বা ফ্রড আইডেন্টিফাই করলেন, ধরেন কথার কথা এপ্রিল, সরি, ফেব্রুয়ারি মাসে গিয়ে, যেটা কিন্তু উইদিন দ্য পিরিয়ডের ভিতরে আছে, যেটা বলতেছে যে এই ফ্রডটা বা ইররটা অ্যাকচুয়ালি ইয়ার এন্ডের আগেই হয়েছে, তাহলে সেইটাকে আমরা অ্যাডজাস্টিং ইভেন্টের ব্যাপারে মেনে নিব। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে যে সেল অফ ইনভেন্টরি আফটার রিপোর্টিং ডেট হুইচ গিভস এভিডেন্স দ্যাট ইটস নেট রিয়ালাইজেবল ভ্যালু এট দ্য রিপোর্টিং ডেট। আমরা ওই যে আগের দিনও কথা বলছিলাম ইনভেন্টরি যখন অডিটের সময়, যে আপনি অডিট, আপনার ইয়ার এন্ড হচ্ছে 31 ডিসেম্বর, কিন্তু আপনার ইয়ার এন্ডের ইনভেন্টরিতে যে যে ইনভেন্টরিটা ছিল সেটা ওই 15ই মার্চের আগে যদি বিক্রি হয় কস্ট ভ্যালুর থেকে কমে, তাহলে এনআরবি কমে গেছে, তাহলে এনআরবি কে তখন অ্যাডজাস্ট করে কিন্তু ইয়ার এন্ডের ভ্যালুকে চেঞ্জ করতে হবে। এই ইস্যুটাকে অ্যাডজাস্টিং ইভেন্ট বলা হয়। এখানে আরো কিছু উদাহরণ আছে অ্যাডজাস্টিং ইভেন্টের। এমন হইতে পারে যে আপনার ইয়ার এন্ডে কোনো একটা কেস ছিল, যে কেসের রায় এসেছে হচ্ছে ধরেন ফেব্রুয়ারি মাসের শেষে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, তাহলে কেস কিন্তু 31 ডিসেম্বরে ছিল, রায় যদিও পরে এসেছে, কিন্তু এটা যেহেতু ইফেক্টটা শুরুই হয়েছে ইয়ার এন্ডের সময়, কিন্তু ঘটনাটা এসেছে পরে, এই ঘটনার জন্য আপনার যদি অ্যাডজাস্টিং করতে হয় তাহলে এটাকে অ্যাডজাস্টিং ইভেন্ট আকারে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আরেকটা হচ্ছে নন অ্যাডজাস্টিং ইভেন্ট, যেটা আপনার ইভেন্টটা ঘটেছে পরে, কিন্তু এটা এমন কোনো আপনার নেচার বা ইভেন্ট না বা এস্টিমেশন না যেটা আপনার ইয়ার এন্ডের সাথে রিলেটেড আছে, কিন্তু ইয়ার এন্ডেই যে ইফেক্টটা দিতে হবে সেই সেই ইফেক্টটা পুরোপুরি নেচার অফ ইভেন্ট বা এস্টিমেশনের কারণে ডিরেক্টলি ট্রেসেবল করা যায় না। যেমন আপনি ইয়ার এন্ড এর পরে ডিভিডেন্ড দিয়েছেন, তো ডিভিডেন্ড দিয়েছেন, ডিভিডেন্ড ডেফিনেটলি কিন্তু আগের বছরের রেভিনিউর উপরে দিয়েছেন, কিন্তু ডিভিডেন্ড ইটসেলফ ইজ এ ইভেন্ট, যেইটার ইভেন্টটা কিন্তু ইয়ার এন্ড এর ভিতরে ছিল না। অর্থাৎ ইয়ার এন্ডে আপনি জানতেন না যে ডিভিডেন্ড দিবেন, ডিভিডেন্ড আপনি পরে দিয়েছেন, তো তখন কিন্তু আর ডিভিডেন্ড পেয়েবল হবে না। এটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট আকারে একটা ডিসক্লোজার যাই সাধারণত। আহ, তারপরে ধরেন আপনি ইয়ার এন্ড এর পরে ডিসিশন নিছেন যে কোম্পানি সেল করে দিবেন বা ডিসকন্টিনিউ করবেন কোনো একটা অপারেশন, তো এটা কিন্তু ইয়ার এন্ড এর আগে কোনো অ্যাক্টিভিটি শুরু হয় নাই, অ্যাক্টিভিটি শুরু হয়েছে পরে। তো নন অ্যাডজাস্টিং ইভেন্ট গুলোর ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হবে না, আপনাকে যেটা করতে হবে একটা ডিসক্লোজার দিতে হবে। গোয়িং কনসার্ন কি জিনিস? গোয়িং কনসার্ন হচ্ছে
এনটিটি সাধারণত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গোয়িং কনসার্ন বেসিসে প্রিপেয়ার করে, কিন্তু অর্গানাইজেশন যদি এস্টিমেট করে আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, উইদিন দ্য ইভেন্টস আফটার রিপোর্টিং পিরিয়ডের ভিতরে, যে সে লিকুইডেট হয়ে যাবে, সি স্পট ট্রেডিং হয়ে যাবে এবং তার কোনো রিয়েলিস্টিক অল্টারনেটিভ নাই যে সে বিজনেস রান করতে পারবে, তাহলে সেক্ষেত্রে শেয়ার গোয়িং কনসার্ন বেসিসে থাকতে পারে না। তখন এটাকে ব্রেকআপ বেসিস বলে অথবা লিকুইডেশন বেসিস বলে। লিকুইডেশন বেসিসে অ্যাকাউন্টিং করতে হয় বা রিয়ালাইজেশন বেসিস বলে। যেমন এখানে বলছে যে রুদ্র হ্যাজ এ ট্রেড ডেপ্টর্স ওজ 15 মিলিয়ন অ্যান্ড 30 জুন 2019, 30 জুন তার ইয়ার এন্ড, তখন পর্যন্ত তার একটা রিসিভেবল ছিল 15 মিলিয়ন। অন 31st July 2019 দ্য ডেপ্টর গোজ লিকুইডেশন। 21শে জুলাই ওই ডেপ্টরটা, মানে ওই যার কাছে রিসিভেবল ছিল, সে ব্যাংক্রাফট হয়ে গেছে। রুদ্র ইজ ইনফর্ম দ্যাট ইট উইল রিসিভ নাথিং ফ্রম দ্যাট লিকুইডেশন। এই লিকুইডেশন থেকে সে কিছুই পাবে না। রুদ্র ইজ আনএবল টু রেজ ফান্ড টু রিকভার দিস লস অ্যান্ড দিস ইজ সার্টেন টু বি লিকুইডেটেড, এবং সে এই 15 মিলিয়ন কোনোভাবেই রিকভার করতে পারবে না। তখন কথা হচ্ছে যে 31 জুনের অ্যাকাউন্টিং তাহলে কিভাবে হবে? যদি এই 15 মিলিয়ন তার জন্য খুব পারভেসিভ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে 30 জনের অ্যাকাউন্টিং আর গোয়িং কনসার্ন বেসিসে হবে না, তখন বেসিসটা হবে লিকুইডেশন বেসিস। ডিভিডেন্ডের ক্ষেত্রে যে ইস্যুটা আমি একটু আগে ডিসক্রাইব করেছিলাম, এখানে সেই উদাহরণটাই দেওয়া আছে, এটা আপনারা পড়লেই বুঝবেন যে ডিভিডেন্ড কেন নন অ্যাডজাস্টিং ইভেন্ট, সেটা একটু এক্সপ্লেইন করা হয়েছে। যে ডিভিডেন্ড আপনি ইয়ার এন্ড এর পরেই দিয়েছেন, ডেফিনেটলি এটা ইয়ার এন্ড এর রেভিনিউর উপরে বেস করে দিয়েছেন, তারপরেও কেন হবে না? কারণ ইভেন্টটা নেচার ওয়াইজ ঘটেছে হচ্ছে পরে, এবং এটা ডিরেক্ট কোনো আম, মানে উৎপত্তি আপনার ইয়ার এন্ড এর ভিতরে ছিল না, যার কারণে এটা নন অ্যাডজাস্টিং ইভেন্ট হবে। স্বাভাবিক একটা ডিসক্লোজার হবে, অ্যাকাউন্টিং কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। এরপরে বলছে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ। অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি, সরি, আমরা সাধারণত যখন কোনো ট্রায়াল ব্যালেন্স আমাদেরকে পরীক্ষার খাতায় দেওয়া হয়, তার নিচে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি থাকে, আমরা ওই অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি গুলো দিয়ে দেন অ্যাকাউন্টসটা তৈরি করি। ইয়ার এর ক্ষেত্রেও এই অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি থাকে, এবং তখন একটা অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে হয়। এটাকে অডিটের ভাষায় স্কোরশিটও বলে অথবা এটিবি বলে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বলা হয়। এখানে দুই ইফেক্টই দেওয়া হয়, প্রি ট্যাক্স এবং আফটার ট্যাক্স ইফেক্ট দেওয়া হয়। সকল ম্যাটেরিয়াল এন্ট্রি গুলো এখানে অ্যাডজাস্ট করতে হয়, এবং প্রপোজ যদি কোনো এন্ট্রি থাকে অডিটরের পার্সপেক্টিভে, সেই এন্ট্রিও এখানে প্রপোজ করতে হয়। কোয়ালিটেটিভ ম্যাটেরিয়াল এন্ট্রি যদি কোনো কিছু থাকে, সাধারণত কোয়ান্টিটেটিভ করা হয়, কিন্তু কোয়ালিটেটিভ অর্থাৎ যেটা ডিসক্লোজারে যাবে, তাহলে সেটাও এই অ্যাডজাস্টিং এন্ট্রি, যেমন ওই যে ডিভিডেন্ডের ওটা ডিসক্লোজারে যাবে, সেটাকে রিকমেন্ড করতে হয় আর কি। ইয়ার এন্ডে আপনি যখন অডিট ক্লোজ করবেন, তখন আবার ম্যাটেরিয়ালটিকে ইভ্যালুয়েট করতে হয়। ইভ্যালুয়েশনের প্রসেসকে দুইটা প্রসেসে ইভ্যালুয়েশন হয়, একটাকে রোল ওভার মেথড বলে, আর একটাকে আয়রন কার্টেন মেথড বলে। রোল ওভার মেথডে কনসিডার করা হয় কারেন্ট পিরিয়ড ইনকাম ইফেক্টস অফ দি স্টেটমেন্ট, কারেন্ট পিরিয়ডের ইনকামে কি ইফেক্ট আছে সেটার স্টেটমেন্টটাকে শুধু কনসিডার করা হয়। আর আয়রন কার্টেন মেথডে কনসিডার করা হয় অ্যাগ্রিগেট ইফেক্ট অফ অ্যাডজাস্টমেন্ট অফ দ্য এন্টিটিস ব্যালেন্স শিট। অর্থাৎ সিম্পলি মনে রাখতে হলে এটা বলবেন, রোল ওভার মানে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের ইফেক্টে যদি ম্যাটেরিয়ালটিকে কনসিডার করা হয়, তাকে রোল ওভার মেথড বলে। আর যখন ব্যালেন্স শিটের অ্যাডজাস্টমেন্টের কনসেপ্টে ম্যাটেরিয়ালটিকে ইভ্যালুয়েট করা হয়, তখন ওটাকে আয়রন কার্টেন মেথড বলা হয়। অডিট ডকুমেন্টেশন রিভিউ কিভাবে হয়? সাধারণত তিনটা লেয়ারে রিভিউ হয়। একজন অডিট স্টাফ যখন কোনো কাজ করেন, তার একজন সুপারভাইজার থাকে যিনি ফাইলটাকে রিভিউ করেন। উনি ফাইল রিভিউ করার সময় কি কি দেখেন? প্রথমত উনি দেখেন যে সকল স্টেপ, অডিট প্রোগ্রাম যেটা আছে অর্থাৎ অডিট প্রসিডিউর যা দিয়ে ফলো করা হয়েছে, সেই প্রোগ্রামে সকল স্টেপ ফলো করা হয়েছে কিনা, রেফারেন্সিং করা হয়েছে কিনা, অর্থাৎ যে ডকুমেন্টস আপনি চেক করেছেন সেই ডকুমেন্টস ওই অডিট প্রোগ্রামের সাথে রেফারেন্সিং করা আছে কিনা। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব একটা অডিট প্রোগ্রাম কিভাবে রেফারেন্সিং করা হয়। আর এক্সপ্লেনেশন আন্ডারস্ট্যান্ডেবল, এক্সপ্লেনেশন যেগুলো সে দিয়ে আছে সেটা বোঝা যাচ্ছে কিনা, এটা অডিট সুপারভাইজার দেখে। এরপরে অডিট পার্টনার এবং ম্যানেজার যেটা দেখে,
যে অডিটের যে টোটাল স্কোপ ছিল সেটা এডিকুয়েটলি ফলো করা হয়েছে কিনা, এবং অডিট কনক্লুশন অপিনিয়ন যেটা হয়েছে কিনা সেটা ঠিক আছে কিনা। আর রিভিউ পার্টনার, যিনি কনকারিং পার্টনার বা রিভিউ পার্টনার, উনি দেখে অডিটের যে কোয়ালিটি ওয়ার্ক গুলো বা স্ট্যান্ডার্ড যেটা মেনটেন করার কথা বা যে কোয়ালিটি কন্ট্রোল করার কথা ফার্মের ক্ষেত্রে, অর্থাৎ এই যে সুপারভাইজারের রিভিউ, ম্যানেজারের রিভিউ, রিভিউর ক্ষেত্রে আবার ব্যাক যাওয়া, যদি কোনো ফিডব্যাক থাকে সেই ফিডব্যাকের আবার আম, কাজ হয়েছে কিনা, তাহলে এই জিনিসগুলো হচ্ছে রিভিউ পার্টনার দেখে। নর্মালি তিনটা লেয়ারে রেকমেন্ডেশন রিভিউ হয়, একটা সুপারভাইজারি লেভেলে, একটা ম্যানেজার এবং পার্টনার লেভেলে, আর আরেকটা হচ্ছে রিভিউ পার্টনার লেভেলে। অ্যাক্টিভিটিস ফলোইং অডিট রিপোর্ট রিলিজ ডেট। অডিট রিপোর্ট রিলিজ ডেটে কি কি অ্যাক্টিভিটি করা হয়? একটা হচ্ছে সাবসিকুয়েন্ট ডিসকভারি অফ ফ্যাক্ট। সাবসিকুয়েন্ট যে ডিসকভারি যদি কোনো কিছু হয়ে থাকে, যেখানে আপনার ফার্দার কোনো ব্যাপারে কনসিডারেশন করার কথা, যেমন বোর্ডের কোনো ডিসিশন, এই যে ডিভিডেন্ডের ডিসিশনটা বোর্ডের ডিসিশন থেকে আসে, তাহলে এরকম কোনো ফ্যাক্ট আছে কিনা, কোনো কোনো ডিসিশন নিয়েছে কিনা, এটা ফার্দার আপনার কোনো অডিট প্রসিডিউর করা হয় কিনা, লাগবে কিনা, সেই জিনিসগুলোকে কনসিডার করা। অমিটেড প্রসিডিউর, কোনো প্রসিডিউর অমিট ছিল যেটা করা হয়নি, যেটা হয়তো রিভিউ থেকে উঠে আসছে, সেই প্রসিডিউর আবার করা লাগবে কিনা, এবং সেই প্রসিডিউরের ক্ষেত্রে আপনাকে অরিজিনাল রিপোর্ট উইথড্র করা লাগে কিনা, নতুন করে ইস্যু রিভাইজড করা লাগে কিনা, তাহলে সেটাও করা যেতে পারে। কমিউনিকেশন উইথ দোজ চার্জ উইথ দ্য গভর্নেন্স। এনাদের সাথে কয়েকটা লেভেলে কমিউনিকেশন হয়। অডিট যখন শুরু হয় তখন অডিটরের রেসপন্সিবিলিটি গুলো, অডিটরের অ্যাক্টিভিটি প্ল্যান, সে কিভাবে কাজ করবে সেই জিনিসগুলোকে নিয়ে একটা এঙ্গেজমেন্ট লেটার দেয়। এরপরে অডিট যখন শেষ হয়ে যায় তখন তাকে একটা প্রেজেন্টেশন আকারে দিতে হয়, যদি কোনো আনকারেক্টেড স্টেটমেন্ট থাকে, ডিসএগ্রিমেন্ট থাকে, ম্যাটেরিয়াল কোনো আনকারেক্টেড স্টেটমেন্ট থাকে, তাহলে সেগুলোর একটা প্রেজেন্টেশন দিতে হয়। তার কাছ থেকে রিপ্রেজেন্টেশন রিকোয়েস্ট করতে হয়, যেটাকে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন বলে। ম্যানেজমেন্ট কনসালটেশন উইথ আদার অডিটর, অন্য কোনো অডিটরের সাথে কোনো কনসালটেশন করা হয়েছে কিনা, যদি সিগনিফিকেন্ট কোনো ফাইন্ডিংস থাকে তাহলে সেগুলোকে ম্যানেজমেন্ট লেটার আকারে দেওয়া হয়। ম্যানেজমেন্ট লেটারটা আইসার কোনো রিকোয়ারমেন্ট না, অর্থাৎ আইএস এর কোনো রিকোয়ারমেন্ট না, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর অডিটিং এর কোনো রিকোয়ারমেন্ট না। এই রিকোয়ারমেন্টটা একটা বাই প্রোডাক্ট হিসেবে যায়। একটু ভুল আছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং এর কোনো রিকোয়ারমেন্ট না, এটা বাই প্রোডাক্ট হিসেবে যায়, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এখানে কিছু রিকমেন্ডেশন থাকে অথবা কোনো অবজারভেশন থাকে যেটা হয়তো ইন্ডিভিজুয়ালি ম্যাটেরিয়াল হয়নি, কিন্তু ওই সাম লেভেলের ওপরে গিয়েছে, ডিমিনাসের ওপরে গিয়েছে, তাহলে সেইগুলোকে শেয়ার করার জন্য, বা কিউমুলেটিভলি ম্যাটেরিয়াল হতে পারে নাই কিন্তু এটা ম্যানেজমেন্টের জানা দরকার, এরকম ইস্যুগুলোকে ম্যানেজমেন্ট লেটারের মাধ্যমে দেখানো হয়। তো এটাই ছিল আজকের টপিক। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আদারওয়াইজ উইল ক্লোজ হিয়ার। থ্যাংক ইউ। আমরা যে কেসটা দিয়েছিলাম ওই কেসের অ্যান্সারটা আমি অলরেডি আপ করে দিয়েছি। আপনারা অ্যান্সার সহ কেসটাকে একবার দেখে আসবেন। নেক্সট দিন ক্লাসে আমরা প্রথমে একটা ডিসকাশন করব, দেন অন্য টপিকে যাব আর কি। সো ইটস বেটার আপনারা নেক্সট ক্লাসে আসার আগে দুইটা জিনিসই দেওয়া আছে, কেসটাও দেওয়া আছে, কেসের অ্যান্সারটাও দেওয়া আছে ক্লাসরুমে, ওই দুটো জিনিস দেখে আসবেন। আর আজকে যে জিনিসটা পড়ানো হলো বিশেষ করে এই কমপ্লিশন প্রসিডিউর অফ অডিট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এটা কিন্তু পরীক্ষায় যে কোনো ফর্মে আসবে। সো এইটা একবার দেখে নিবেন, যদি কোথাও কোশ্চেন থাকে প্লিজ ডু আস্ক। নেক্সট ক্লাসে যারা প্রেজেন্টেশন দিবেন আমাকে একটা ক্লাস থেকে কনফার্ম করেছেন কয়জন দিবেন আর কি, কিন্তু কে কে দিবেন এটা কনফার্ম করেননি, এটা কালকের ভিতরে আমাকে কনফার্ম করে দিন। যদি কোনো সেকশন থেকে একের অধিক যারা কতদিন মিস করেছেন, বিশেষ করে বি সেকশনে মাত্র একজন দিয়েছিলেন, সো সেক্ষেত্রে বাকি যে দুজন দিতে পারেন নাই তারা আগামী, সরি, বৃহস্পতিবার দিতে পারবেন। তো সেটা একটু কনফার্ম করে দিয়ে এবং নতুন কারা দিবেন সিআর একটু কনফার্ম করে দিয়ে আমাকে কালকের ভিতরে। থ্যাংক ইউ। ওকে স্যার।
টার্ম পেপার নিয়ে বা অ্যাসাইনমেন্ট নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা বৃহস্পতিবার ইনশাল্লাহ ডিসকাস করবো। Section A, ID 2137, Present, sir. 21-127, 2235, Present, sir. 2245, Yes, sir. 2261, Present, sir. 2277, Present, sir. 2293, 22101, Present, sir. 22153, Present, sir. 22169, Yes, sir. 22171, Present, sir. 01, Present, sir. 05, Present, sir. 07, Present, sir. 11, Yes, sir. 19, Yes, sir. 21, Present, sir. 23, Present, sir. 27, Present, sir. 31, 33, Present, sir. 35, Yes, sir. 41, Present, sir. 45, Present, sir. 51, Present, sir. 59, 61, Present, sir. Sir, 59 present. 61, 65, Present, Sir, sir. 61 present. 67, Yes, sir. 69, Yes, sir. 75, Yes, sir. 77, Present, sir. 79, Yes, sir. 89, Present, sir. 91, Present, sir. 93, 95, 97, Present, sir. One- 97. 101, Sir, 101 present. 109, Present, sir. 111, Yes, sir. 113, Present, sir. 115, Present, sir. 119, Present, sir. 125, Present, sir. 127, Present, sir. 129, Present, sir. 131, Present, sir. 133, Present, sir. 137, Present, sir. 143,
145. Yes, sir. Section B, 2154.